Today I will discuss you about the importance of employability skills. You know guys, today's two skills are very important. Two skills are very important. One is technical skills, you know, and second one is employability skills. Now question is, sir, how employability skills relate to technical skills? How employability skills influence us? And what are employability skills? And I will tell you employability skills are the soft skills that are very essential, very important. Employability skills are not seen, employability skills are not tasked. Only we can feel employability skills. When you will appear for an interview, that time your employer, your interviewer will question you, will see you have such skills or you have such employability skills or not. They may question you, they may ask you, do you have punctuality? Are you punctual? Do you have honesty? Do you have digital skills? All are called employability skills. Employability skills make us sure, make us confident, and employability skills teach us how to be mannered, how to be disciplined, how to be punctual, how to be honest. Also, employability skills will teach you to pray for, to wish for quality, not for quantity. আমি এতক্ষণে যে কথাগুলো বললাম যদি একটু বাংলায় বলি আমি র্যাপিডলি বলবো। এমপ্লয়িবিলিটি স্কিল কিছুই না, এই স্কিলস আমাদের টেকনিক্যাল স্কিলের সাথে কিভাবে যুক্তিযুক্ত, কিভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে। টেকনিক্যাল স্কিল হচ্ছে হাতে কলমে শিক্ষা, কারিগরি শিক্ষা। এই শিক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে, আমরা কৃতি হয়ে যখন আমরা চাকরি খোঁজে বেরিয়ে পড়ব, তখন এই সমস্ত এমপ্লয়িবিলিটি স্কিলস গুলো আমার মধ্যে আছে কিনা মালিক পক্ষ যাচাইকরণ করবেন এবং ইন্টারভিউয়ার দেখে নেবেন আমার মধ্যে ওয়ার্কস এথিক্স আছে কিনা, আমার মধ্যে অনেস্টি আছে কিনা, আমার মধ্যে সততা আছে কিনা, আমার মধ্যে কোয়ালিটি আছে কিনা, এটা তোমরা দেখে নেবেন। গতকাল কোপা থেকে একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল, স্যার ক্যান ইউ এলাবোরেট, ক্যান ইউ ডিসকাস হাউ এমপ্লয়িবিলিটি স্কিলস রিলেট টু টেকনিক্যাল স্কিলস। টেকনিক্যাল স্কিলের সাথে এই এমপ্লয়িবিলিটি স্কিলের সম্পর্কটা কি? সম্পর্ক বন্ধু এখানে যে আমার সততা না থাকলে,
আমার কোয়ালিটি না থাকলে, আমার পাঞ্চুয়ালিটি না থাকলে, আমার ডিজিটাল স্কিল না থাকলে, আর আমার বিগ জিরো, আমি একটা জিরোই হয়ে গেলাম। তোমরা যদি একটা উদাহরণ দিই, সেখান থেকে তোমরা একটা ভালো তোমরা শিক্ষা পাবে। আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় অনেক কিছু শেখার পাই। পড়ো, জানো, শেখো, সেখান থেকে তোমার জীবন বদলে যাবে, তোমার জীবনে সাকসেস এনে দেবে, তোমাকে রূপান্তরিত করবে। আমরা যখন শ্রীমদ্ ভাগবত গীতা দেখি, তখন আমরা তিনটে চরিত্র, আমি বলছি দেখো, আমরা তিনটে চরিত্রকে আমরা চিনি। আমরা দেখেছি অর্জুনকে, দেখেছি শ্রীকৃষ্ণকে, দেখেছি দুর্যোধনকে। অর্জুন ছিলেন সৎ, সত্যের সঙ্গে ছিলেন। দুর্যোধন ছিলেন অহংকারী, মিথ্যার সঙ্গে ছিলেন, ছিলেন কিনা? তো যখন শয়ন কক্ষে শ্রীকৃষ্ণ শয়ন করছেন এবং বিশ্রাম নিচ্ছেন, এখান থেকে একটা অদ্ভুত শিক্ষা পাওয়া যায়, অদ্ভুত শিক্ষা মেলে। যখন শয়ন করছেন, তখন যুদ্ধ শুরু হয়নি, কৌরবদের সাথে পাণ্ডবদের যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে তখন শুধু দল নির্বাচন হচ্ছে। তো ভোরবেলায় চলে গেছেন, দুজনে চলে গেছেন। দুর্যোধন আগে চলে গেছেন, গিয়ে শ্রীকৃষ্ণের ঘুমাচ্ছেন, তখন শ্রীকৃষ্ণের পাশে বিছানার মাথার পাশে বিছানার উপরে বসে গেছেন। অহংকার প্রচুর, মাটিতে বসা যাবে না। অর্জুন ঠিক তার পরে গেলেন, সৎ ছিলেন, সত্যের সঙ্গে ছিলেন তিনি গিয়ে শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসলেন, মেঝেতে বসে গেলেন। যখন ঘুম ভাঙলো শ্রীকৃষ্ণের, তখন তিনি প্রথমেই অর্জুনকে দেখতে পেলেন এবং তারপরে দুর্যোধনকে দেখতে পেলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন তো আমার কাছে এসছো, তোমরা দুজন আমার কাছে কি রিকোয়েস্ট নিয়ে এসছো? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ইউর রিকোয়েস্ট আর? বলো, তোমরা আমার কাছে কি চাও? আমার কাছে দেওয়ার মতো শুধু দুটোই আছে। এক আছে আমার নারায়ণী সৈন্য, হ্যাঁ, আর এক আছে আমি। তবে আমি বলে দিচ্ছি, আমি যুদ্ধের সময় কোনো অস্ত্র ধারণ করব না, আমি নিরস্ত্র থাকবো, বলে দিয়েছেন। তো তখন এটা বলার পরে উনি বললেন যে অর্জুনকে আমি প্রথম দেখেছি, তাহলে আমি অর্জুনকে প্রথম জিজ্ঞাসা করছি, বাছা তুমি আমার কাছ থেকে কি চাও, কি প্রার্থনা নিয়ে এসছো? তখন অর্জুন বললেন যে প্রভু, আপনি আমার সাথ দিন, আপনি আমার সঙ্গে থাকুন। আর জানো, যখন অর্জুনকে প্রথম সুযোগ দেওয়া হয়েছে, তখন দুর্যোধন তর পাচ্ছেন, দুর্যোধন ভীষণ কষ্ট হচ্ছে যে আমি নারায়ণী সৈন্যটা চাই। ও তো প্রথম সুযোগ পেল, ও যদি চেয়ে বসে, ও যদি প্রার্থনা করে বসে, তাহলে তো আমি আর পাবো না। কিন্তু অর্জুন বুদ্ধি খাটালেন, জ্ঞান খাটালেন, সৎ, ভগবান তার সঙ্গে থাকবেন। তিনি কি করলেন? তিনি ভগবানকে চাইলেন সঙ্গে সঙ্গে। দুর্যোধন মনে মনে হাসছেন, আর বিবেকের কাছে তিনি বলছেন যে এ মূর্খ আগে পাশা খেলা হেরেছে, আজও হারবে। ভগবান শ্রীকৃষ্ণকে সাথে নিয়েছে, সে অস্ত্র ধরবে না, তার দেওয়ার কি আছে? কি দেবে তাকে? আর আমার কাছে লাখো লাখো সৈন্য আছে, নারায়ণী সৈন্য আছে, এ মূর্খ আবার হারবে। কিন্তু আমরা যুদ্ধের শেষে আমরা দেখতে পারলাম যে কৌরবদের পতন হলো, সত্যের প্রতিষ্ঠা হলো, জিতলো পাণ্ডবরা, অর্জুনের জিত হলো। কিন্তু বন্ধু, সেটা আমরা দেখেছি যুদ্ধের পরে। কিন্তু যেদিনে ওই নারায়ণী আর শ্রীকৃষ্ণকে নির্বাচন হচ্ছিল, ওই দিনেই অর্জুন জিতে গেছেন। কিভাবে জিতে গেলেন? আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে আমরা কোয়ান্টিটিকে আমরা কখনো বিচার করব না, আমরা বিচার করব কোয়ালিটি। অর্জুন কোয়ালিটিটাকে তুলে নিয়েছেন, দুর্যোধন কোয়ান্টিটিটাকে বেছে নিয়েছেন। ওই দিনকে জিত কিন্তু ফায়সালা হয়ে গেছে, পাণ্ডবদের জিত অনিবার্য, কারণ তিনি কোয়ালিটিকে তুলে নিয়েছেন। বুঝতে পারলাম? তাহলে আমাদের সবসময় উচিত কোয়ান্টিটি নয়, সংখ্যা নয়, আমরা কোয়ালিটিকে সবসময়ের জন্য প্রে করব, আমরা প্রার্থনা করব। আমরা এই এমপ্লয়িবিলিটি স্কিল থেকে শিখি যে আমরা প্রবলেম থেকে হাউ টু সর্ট আউট প্রবলেমস, হাউ টু সলভ আউট প্রবলেমস, আমরা প্রবলেমকে কিভাবে সমাধানে পরিণত করব। আমরা সবাই জানি
যে সবার জীবনে প্রবলেম থাকবে, প্রবলেম থেকে যে যত তাড়াতাড়ি তার শিক্ষা, তার জ্ঞান, তার বিচার দিয়ে বিশ্লেষণ করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, সে গিয়ে সুখী হবে, তাই কি না? তাহলে অলওয়েজ অলওয়েজ we will not wish for less problems, we will wish for more skills. Problems may come in different ways in different times. আমরা জানি, আমরা কখনো বন্ধু, কখনো প্রবলেম আমার জীবনে কম আসুক, সমস্যা আমার জীবনে কম আসুক, এটা ভগবানের কাছে প্রার্থনা করো না। ভগবানের কাছে প্রার্থনা করো আমার যেন প্রচুর স্কিল আপনি আমাকে দিয়ে দিন, সেই স্কিল দিয়ে যেন আমি প্রবলেম গুলোকে সব যেন আমি নিষ্পন্ন করতে পারি, আমি শর্ট আউট করতে পারি, প্রবলেম গুলোকে আমি সমাধান করতে পারি। আমরা জানি প্রবলেম আমাদের হাতে নেই, প্রবলেম এনি টাইম আসতে পারে, এনি রূপে আসতে পারে, যে কোনো রূপে আসতে পারে, যে কোনো সময়ে আসতে পারে। তাহলে প্রবলেম তো আমাদের হাতে নেই, প্রবলেমে কমের জন্য সাধনা করব আমি কি হবে, স্কিল যদি থাকে প্রবলেম তুমি সমাধান করতে পারো। এটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? Today, when we appear for an interview, that time many questions, many unknown questions you may face, you are asked, you have to give answers confidently, speak English confidently, speak Hindi confidently. Okay, so confident এর সাথে কথা বলা শেখো, কনফিডেন্সের সাথে নিজের সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে জানতে চেষ্টা করা হলে সেটা বলার চেষ্টা করবে তোমরা সবাই। তো আই উইল গিভ ইউ 40 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। It is my decision, it is my thing. 40 important questions I will provide you today. I will give you one question, you will definitely memorize 40 questions. If you know how to give answers, so you will get confidence for appearing an interview. You will not get nervous at all. আমি 40 খানা কোয়েশ্চেন দিয়ে দেবো। গতকাল আমাকে ফোন করা হয়েছিল আপনার ইনস্টিটিউট থেকে, বলছেন যে স্যার আপনার ক্লাস খুব ভালো লাগছে, আমরা দেখছি আপনার ক্লাস খুব ভালো লাগছে, আপনি আমাদের ইনস্টিটিউটে আসুন, এসে আমাদেরকে কমিউনিকেশন বিষয়ে একটু ছেলেদেরকে শিক্ষা দিন এবং তারা যেন গিয়ে ইন্টারভিউ ক্র্যাক করতে পারে, ইন্টারভিউ তারা যেন ভেদ করতে পারে। তো আমি সঙ্গে সঙ্গে আজকে ডিসিশন নিয়ে নিয়েছি যে 40 খানা কোয়েশ্চেন আমি দেবো তোমাদের, এগুলো তোমরা যদি মুখস্থ করে যাও, দেখে যাও, তাহলে তোমার ইন্টারভিউটা ভয় লাগবে। বুঝতে পেরেছি? তো আরেকটু কথা বলবো, আমরা জানি কোভিড-19, সবাই জানো যে কোভিড-19 এমন একটা দশা, এমন একটা রোগ, যে মহামারী থেকে আমরা বেঁচে আছি এখনো, এটা ভগবানের কাছে অশেষ কৃপা। তো কোভিড-19 সময় ভীষণভাবে সারা বিশ্ব জুড়ে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটা হাহাকার সৃষ্টি হয়েছিল, একটা বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হয়েছিল এবং সমস্ত দিক থেকে পরিকাঠামো ভেঙে পড়েছিল, আর্থিক দিক থেকেও ভেঙে পড়েছিল এবং চাকরি বাকরির দিক থেকেও পরিকাঠামো ভেঙে পড়েছিল। এটা আমরা জানি, আমার থেকে বেশি কেউ জানে না। আমরা কারণ আমরা এর সাক্ষী, তাই না? আমরা দেখেছি। তো কোভিড-19 সময় অনেককে জবলেস হতে হয়েছিল, অনেকে কর্ম হারাতে হয়েছিল, তাই কিনা? তো তারপর থেকে আস্তে আস্তে সেই দশা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। সেখান থেকে আমরা এখন প্রত্যেকটা দেশ সেই হাহাকার, সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছে। তবে একটা জিনিসের সমস্যা রয়ে গেছে, কি জানো? বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলকারখানা কি হচ্ছে জানো তো, সেখানে ডিজিটালাইজেশন হচ্ছে, সেখানে আমরা মেশিনের প্রয়োগ করছি। বিভিন্ন কোম্পানি আমরা দেখছি সেখানে মেশিন ইউটিলাইজ করা হচ্ছে, মেশিনকে কাজে লাগানো হচ্ছে, রোবটকে কাজে লাগানো হচ্ছে। তাহলে বুঝতে পারছো চাকরির জায়গাটা, কর্মের জায়গাটা কত ছোট হয়ে যাচ্ছে।
একে তো চাকরি বাকরি পাওয়া যাচ্ছে না, একে তো কর্মসংস্থানের জায়গাটা ছোট, আর প্রত্যেক বছর লাখো লাখো ছেলে, হাজার হাজার ছেলে তারা বেকার হচ্ছে, তারা পাস আউট করছে, তাহলে কর্মজায়গাটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে বন্ধু একটাই কথা বুঝতে পারছো, এই 21st সেঞ্চুরি, যে সেঞ্চুরিতে, যে এরাতে, যে যুগে আমরা বিলং করছি, যে সময়ে আমরা বিলং করছি, সেই সময়ে চাকরি পাওয়াটা খুব টাফ, কম্পিটিশন প্রখর, প্রবল কম্পিটিশন, নিজেদেরকে কম্পিটিটিভ বানাও। অনেকে শুনতে বলা যায়, অনেকে আমরা শুনতে দেখি, বলতে দেখি যে আমি একটা চাকরি পেলাম না, আসলে তিনি চাকরি পাওয়ার যোগ্যই নয়। চাকরি পেতে গেলে তাকে কম্পিটিটিভ হতে হবে। সে একবার চাকরির জন্য অ্যাপিয়ার করলো, একবার কেউ চাকরির জন্য অ্যাপিয়ার করলে, চাকরির জন্য প্রচেষ্টা দেখালে, এফোর্ট দেখালে, সে কখনো জয়ী হয় না। 100 বার জিততে হবে তোমাকে। যতবার তুমি চাকরি থেকে তুমি ব্যর্থ হবে, পরাজয় হবে, ততবার সেখান থেকে তুমি ভেদ করার চেষ্টা করো। আমরা সবাই জানি যে ব্যর্থতাই উন্নতির, ব্যর্থতাই পরাজয়, ব্যর্থতা এগুলো বিজয়ের প্রথম স্টেপ, বিজয়ের প্রথম সিঁড়ি। প্রত্যেকটা ব্যর্থতা থেকে তুমি শেখার কিছু পাবে, সেগুলো তুমি শেখো, আবার সেখান থেকে দৌড়ানো শুরু করো, দেখবে তোমাদের চাকরি পাওয়া বা একটা কর্মসংস্থান জোগাড় করা কোনো ব্যাপার না। তো 21st সেঞ্চুরিতে যে সমস্ত স্কিলগুলোর উপর বেশি জোর দেওয়া হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে বলি। প্রথমত হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। ফাইন্যান্সিয়াল লিটারেসি মানে হচ্ছে, বুঝতে পারছো, যে অর্থ সবার হাতে আসবে, চান্স সুযোগ সবাই পাবে, কিন্তু অর্থকে সঠিকভাবে যথার্থ রূপে প্রয়োগ করা সবাই পারে না। এই প্রয়োগ করাটা শিখতে হবে। ক্ষমতা আমি পাবো, অর্থ আমি পাবো, পজিশন আমি পাবো, কিন্তু পজিশনটাকে আঁকড়ে রাখা, ধারণ করা, এটার যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। বি কালচারাল, বি সিভিক। তাহলে কি বলছে? বি সিভিল অ্যান্ড বি কালচারাল। আমরা জানি যে নম্রতা, ভদ্রতা, শিক্ষা, সম্মান, মর্যাদা, এই কথাগুলোর হচ্ছে শিক্ষার আধার, শিক্ষার বুনিয়াদ। শিক্ষার বুনিয়াদি কোনগুলো? এই নম্রতা, ভদ্রতা, জ্ঞান, বিবেক, তাই কি না? তুমি যদি কালচার হও, তুমি যদি নম্র ভদ্র হও, পোলাইট হও, তাহলে দেখবে তুমি সম্মান পাবে। ইফ ইউ রেসপেক্ট ওয়ান, so you will get respect. If you behave politely, so you will hope they will behave with you polite. তুমি যদি পোলাইটলি তার সঙ্গে ব্যবহার করো, নম্রভাবে, বিনম্রভাবে কথা বলো, সেও তোমার সাথে নম্রভাবে, বিনম্রভাবে কথা বলবে। বুঝতে পারলাম? ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। আমরা বললাম এক্ষুনি যে প্রবলেম সলভ আউট করতে হবে। অপিনিয়ন গ্যাদার্স করো। তোমরা প্রত্যেকে অপিনিয়ন প্রত্যেকের কাছ থেকে নাও, 100 জনের কাছ থেকে অপিনিয়ন নাও, কিন্তু সিদ্ধান্তটা নিজে নেওয়ার চেষ্টা করো। নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। বলতে পারলাম? ক্রিয়েটিভিটি, বি ক্রিয়েটিভ, বি ইউনিক ওয়ান। বলতে পারলাম? বি ইউনিক ওয়ান, বি ক্রিয়েটিভ। সব সময়ের জন্য একক হওয়ার চেষ্টা করো, সব সময়ের জন্য নিজস্বতা রাখো, অভিনব কিছু নিজের মধ্যে আনো। সবাইকে আমি বলবো, কাউকে কপি করো না, নিজের মতো বানিয়ে ফেলো নিজেকে। কমিউনিকেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। এই কমিউনিকেশনটা ভালো করে শিখতে হবে। যে কোনো বিষয়ে, যে কোনো পরিস্থিতিতে বা অবস্থায় তোমাকে বলতে বলা হবে, তুমি সুন্দর করে যতটুকু পারো শর্টলি বলার চেষ্টা করো। যত সুন্দর করে তুমি প্রেজেন্টেশন করবে, তত তোমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, মান্যতা বা মূল্যায়ন বেড়ে যাবে। আর কি বলছে? কিউরিওসিটি। কিউরিওসিটি মানে জানি, এই জানার আগ্রহ, টু নো মোর, জানার আগ্রহ। বলতে পারলাম? কিউরিওসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। ইট ইজ টু নো মোর অ্যান্ড মোর। ওকে, বেশি করে জানার আগ্রহ প্রত্যেকে যেন, আকাঙ্ক্ষা যেন থাকে। আর কি? আর বলছে অ্যাডাপ্টাবিলিটি। অ্যাডাপ্টাবিলিটি মানে যে কোনো পরিস্থিতির সাথে, যে কোনো অবস্থার সাথে মানিয়ে নেওয়া। ওকে, যে আমি যেখানে যাব, যে অবস্থায় যাব, যে পরিস্থিতি যাব, যেন আমি মানিয়ে নিতে পারি। এই মানিয়ে নেওয়ার একটা যে মনোবৃত্তি, মানসিকতা, এটাও একটা স্কিল। সেটা আমরা এই এমপ্লয়াবিলিটি স্কিল থেকে আমরা পাই। আর লাস্ট অ্যান্ড গুড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ লিডারশিপ। ওকে, তো আমরা জানি যে কাজ একার কাছে বোঝা, 10 জনের কাছে সে কাজটা সহজ। তো সবাইকে নিয়ে সম্মিলিতভাবে, সংঘবদ্ধভাবে কাজ করা, এটা একটা গুণ,
এটা একটা স্কিল, সেটাকে বলা হচ্ছে কি লিডারশিপ। শিরোমণি হওয়ার চেষ্টা করো, সব সময়ের জন্য শিরোমণি হওয়ার চেষ্টা করো। মাতা হয়ে আমি কাজ সুসম্পন্ন করব, কাজ আমি সম্পন্ন করব, এই চরিত্র এই বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে বাড়াতে পারলাম। আর একটা কথা লাস্টলি আমি বলবো যে আমরা দেখেছি যে সমস্ত মানুষ তারা তাদের সম্মানের শিখরে পৌঁছে গেছে, বা যারা তাদের তাদের অর্থের সিংহাসনে পৌঁছে গেছে, তাদের জীবনে একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, তাদের পার্সোনালিটির মধ্যে সবসময়ের জন্য উইন উইন ব্যাপারটা রয়ে গেছে। বুঝতে পারলাম উইন উইন ব্যাপারটা কেমন, যে জিতবো জিতবো, ডু অর ডাই, হয় করবো না হলে মরবো, কিন্তু নিজের জায়গা থেকে সরবো না, অটল থাকবো, অনড় থাকবো, এই ব্যাপারটা যেন আমাদের মধ্যে থাকে। ইফ ইউ সি দ্য ইফ ইউ রিড দ্য সাকসেস স্টোরি অফ দ্য great leader, you definitely you will see the success, all the success leader, all the great leaders, they are early risers. আমরা সবাই জানি যে সকালে যারা সূর্যাস্তের আগে উঠতে পেরেছে, সূর্য যাদেরকে ঘুম ভাঙিয়েছে, তারা জীবনে প্রগতি এনেছে, জীবনে তারা উন্নতি করতে পেরেছে, তারাই প্রতিষ্ঠিত হয়েছে। সূর্যাস্তের পরে উঠতে যেও না, সকালটা অনেক সকালে উঠে যাও, দেখবে অনেকটা টাইম পেয়ে যাবে, অনেকটা সময় পেয়ে যাবে, সেখানে নিজেকে তৈরি করা, নিজেকে বানানোর তুমি সুযোগ বা সেখানে তুমি রাস্তা পেয়ে যাবে। বুঝতে পেরেছি? বাস এইটুকু।